জলপরীর হাত থেকে মুক্ত হয়ে হাতেম তাই আবারও দোস্ত হাবেদার দিকে রওনা হলেন। এর মধ্যে পাড়ি দিতে হলো বহু রাস্তা, বন জঙ্গল, মাঠ, এবং তার সামনে বাধা হয়ে দাঁড়ালো এক বিরাট পর্বত। ফলে হাতেম তাই পাহাড়ের উপর উঠে আশ্চর্য হয়ে গেল। পাহাড়ের উপরে ছিল সমতল এবং তাতে রয়েছে একটি পুকুর, এবং পুকুরের ধারে রয়েছে একটি বৃক্ষ, এবং বৃক্ষের নিচে রয়েছে একটি জায়নামাজ। মনে হলো এইমাত্র কেউ ঘুম থেকে উঠে গিয়েছে, এবং জায়গাটা ছিল স্নিগ্ধ মনোরম। চারিদিকে বইছে মনোরম বাতাস, এবং সেখানকার পরিবেশ দেখে হাতেম মুগ্ধ হয়ে গিয়েছে। হাতেমের অনিচ্ছা সহ জায়নামাজে গিয়ে বসে পড়ল। চারিদিকে তাকিয়ে দেখলো কেউ নেই, নির্জন, কোনো সারা শব্দ নেই। বসে থাকতে থাকতে এক সময় ঘুমে হাতেমের দু চোখ জড়িয়ে এলো। তাই শুয়ে পড়ল হাতেম। শোয়ার সঙ্গে সঙ্গে গভীর ঘুমে অচেতন হয়ে পড়ল, এবং কাটলো বেশ কিছুক্ষণ। এই জায়গার মালিক ছিল একজন দরবেশ। সে ফিরে এসে হাতেম তাইকে জাগিয়ে তুলল এবং বলল, মুসাফির, তুমি কোথা থেকে এসেছো? কোথায় যাবে? এভাবে একা একা শুয়ে আছো কেন? তখন হাতেম তাই তাকে মনের স্বামীর কথা খুলে বলল, এবং বলল তারই জন্য দোস্ত হাবেদার উদ্দেশ্যে রওনা হয়েছে, তাই এখানে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছি। অতঃপর দরবেশ বলল, বুঝতে পেরেছি, তুমি হাতেম তাই, নয়তোবা পরের জন্য এত কষ্ট কেই বা করে। তোমার উদ্দেশ্য অবশ্যই সফল হবে। খোদা তোমাকে সকল বিপদ থেকে রক্ষা করবেন। দরবেশ তাকে আরও বলল, তুমি যখন দোস্ত হাবেদায় পৌঁছাবে, তখন জাদুকন্যারা তোমাকে ধরে নিয়ে যাবে। তুমি তাদের কোনো কাজে বাধা দিবে না, এমনকি তাদের মিষ্টি কথাতেও তুমি ভুলবে না। সবার শেষে আসবে জাদুকন্যাদের রানী, অপূর্ব সুন্দরী এক যুবতী নারী। সে সময় তুমি নিজেকে অবশ্যই ঠিক রাখবে। কোনো কারণেই তুমি তার প্রতি লোভনীয় আচরণ করবে না। যতক্ষণ তুমি এর হাত না ধরবে, ততক্ষণ তুমি সেখানে থাকতে পারবে। যে মাত্র তুমি রানীর হাত ধরবে, তখনই তুমি দোস্ত হাবেদায় পৌঁছে যাবে। তখন হাতেম তাই বলল, ঠিক আছে বাবা, আমি আপনার কথা মতোই কাজ করব। এ বলে হাতেম তাই উঠে দাঁড়ালো। সেই মুহূর্তে হঠাৎ একজন লোক তাদের জন্য খাবার নিয়ে আসলো। দরবেশের অনুরোধে তাকে খেতে হলো। ততক্ষণে সন্ধ্যা ঘনিয়ে এসেছিল, সেই জন্য রাতটা সেখানেই কাটাতে হলো হাতেমকে। অতঃপর সকালে দরবেশের নিকট হতে বিদায় নিয়ে হাতেম তাই দোস্ত হাবেদার দিকে রওনা হতে লাগলো। অতঃপর হাঁটতে হাঁটতে দুপুর পার হয়ে বিকেলের দিকে একটি পুকুর ধারে উপস্থিত হলেন। পুকুরের কিনারায় রয়েছে একটি বৃক্ষ। হাতেম তাই পুকুরের ধারে এসে দাঁড়ানো মাত্রই অপরূপ রূপসী কন্যা পুকুর থেকে উঠে আসলো, এবং তার শরীরে কোনো পোশাক ছিল না। তাই শরমে হাতেম দু চোখ বন্ধ করলো। যুবতী এসে হাতেমের হাত ধরে তাকে পুকুরের ভিতর টেনে নিয়ে গেল। হাতেম ভাবল, তার জীবন বুঝি এই পুকুরে ডুবে শেষ হয়ে যাবে। তাই মনে মনে খোদাকে ডাকতে লাগলো। কিন্তু সামান্য পরে তার জমিনে পা পড়ল। তাই চোখ মেলে তাকালো হাতেম, এবং দেখতে পেল কোথায় পুকুর আর কোথায় গাছ অপূর্ব বাগানে এসে দাঁড়িয়ে আছে। চারপাশে যুবতী সুন্দরী কন্যারা তাকে চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছে। হাতেমকে চোখ মেলাতে দেখে তারা গানে মেতে উঠল। হাতেম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং মনে মনে ভাবলো, ব্যাপার কি, এত সুন্দর বাগান, এই যুবতীরা এলো কোথা থেকে? বুঝতে পারলো জাদুকন্যাদের খপ্পরে পড়েছে সে। তাই সাবধান হলেন হাতেম তাই, এবং হাতেম তাই সুন্দরী মহিলাদের গান বাজনা শুনতে লাগলো, এবং কারো দিকে না তাকানোর চেষ্টা করলো। জাদুকন্যারা নাচতে নাচতে হাতেমের হাত ধরে এক অপূর্ব সুন্দর মহলে নিয়ে গেল। সামনে দেখতে পেল হীরা এবং জহরত দিয়ে বানানো একটি বাদশাহী সিংহাসন। হাতেম ধীরে ধীরে সেই সিংহাসনের পাশে গিয়ে দাঁড়ালো। ততক্ষণে জাদুকররা সব দেওয়ালের ভিতর অদৃশ্য হয়ে গেল। মহল এখন পুরোপুরি শূন্য। তাই হাতেম তাই সিংহাসনের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে ক্লান্ত হয়ে সিংহাসনে বসে পড়ল। আর ঠিক তখনই দেওয়াল থেকে বের হয়ে এলো একজন যুবতী কন্যা। অপূর্ব সুন্দরী দেখতে সে। সুন্দরী নারীর চোখের ভাষা বুঝতে পেরে অন্যদিকে তাকালো। হঠাৎ নাচতে আরম্ভ করলো যুবতী, কিন্তু হাতেম চুপচাপ বসে রইল। কিন্তু যুবতী নাচ আর থামলো না। নাচতে নাচতে হাতেমের কাছে এসে কাকুতি মিনতি করতে শুরু করলো যুবতী নারী, যেন তাকে দেখেও দেখে না। নাচতে নাচতে আবারও তার সামনে ঘোরাঘুরি করলো সে নারী। দিন শেষে রাত এলো। গায়েবী আলোতে ঘর উজ্জ্বল হয়ে উঠল। দেখা গেল দেওয়াল থেকে
অন্যান্য যুবতীরা বের হয়ে নাচতে আরম্ভ করলো। হাতেম চুপচাপ দেখে যেতে লাগলো, কিন্তু কারোর হাত ধরল না। এক সময়ে রানী নাচতে নাচতে হাতেমের গায়ে এসে পড়লেও হাত ধরা থেকে বিরত থাকলেন হাতেম, কারণ দরবেশের কথা তার খেয়াল ছিল। হাত ধরলে তাকে দোস্ত হাবেদায় পাঠিয়ে দেওয়া হবে। কয়েকদিন সেখানে থেকে জাদুর কারবার দেখার ইচ্ছা ছিল হাতেমের। জাদুকন্যারা থালা ভর্তি কত মিষ্টি ফল এবং অন্যান্য খাবার তার সামনে এসে দিতে লাগলো, কিন্তু আসল ব্যাপার হলো পেট ভরে খেলেও যেন পেট ভরে না। হাতেম ভাবে, এ কি ব্যাপার? 3 দিন 3 রাত জাদুকন্যাদের গান বাজনা দেখে কাটিয়ে দিল হাতেম। তাই চতুর্থ দিন হাতেম তাই রানীর হাত ধরে ফেলল। সঙ্গে সঙ্গে সিংহাসন থেকে এক বিরাট দৈত্য বের হয়ে আসলো এবং হাতেম তাইকে এক লাথি মেরে বসলো। অমনি হাতেম তাই ছিটকে মহলের বাহিরে চলে গেল। পর মুহূর্তেই হাতেম তাই দেখতে পায় একটি ফাঁকা ময়দান। অতপর খোদার নাম স্মরণ করে হাতেম তাই হাঁটতে থাকে। এমন সময় শুনতে পায় কে যেন বলছে, একবার দেখেছি পুনরায় দেখতে চাই। আওয়াজ 3 বার শুনতে পাওয়া গেল। ফলে হাতেম তাই সেও আওয়াজের লক্ষ্য স্থির করে হাঁটতে থাকে। শুধু আওয়াজটাই শুনতে পায় হাতেম, কিন্তু কারোর দেখা নাই। আওয়াজ ধরে 7 দিন 7 রাত হাঁটতে থাকে। 8 দিনের দিন দেখতে পায় একজন দাড়িওয়ালা লোক ফাঁকা ময়দানে বসে আছে। হাতেম তাই ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেল এবং তাকে সালাম দিয়ে তার পাশে বসলো। বৃদ্ধ লোকটি সালামের জবাব দিয়ে বলল, ভাই তুমি কে? কোথা থেকে তুমি এখানে এসেছো? হাতেম তাই বলল, আপনি কি দেখেছেন আর কি দেখার স্বাদ রয়েছে আপনার মনে? দয়া করে বললে খুশি হব। তখন বৃদ্ধ লোকটি বলল, একদিন সকালে আমি যখন ময়দানে বেড়াতে বের হই, তখন হাঁটতে হাঁটতে এক পুকুর পাড়ে উপস্থিত হই। পরে সেখানে এক বৃক্ষ দেখতে পাই। তার নিচে বসে উপরের দিকে তাকিয়ে চমকে উঠলাম। দেখতে পাই এক যুবতী পানির নিচ থেকে উঠে আমার দিকে এগিয়ে আসছে। তার শরীর দেখে লজ্জায় আমি চোখ বন্ধ করি। যুবতী আমার হাত ধরে পানির ভিতরে নিয়ে যায়। ডুব দিয়ে কিছু দূর যাওয়ার পর মাটিতে পা ঠেকে চোখ মেলে দেখতে পাই এক অপূর্ব সুন্দর বাগানে দাঁড়িয়ে রয়েছে, আর আমাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে সুন্দরী যুবতীরা। একজন এসে আমার হাত ধরে মহলের ভিতর নিয়ে যায় এবং সবাই নাচে গানে মগ্ন হয়ে পড়ে। মহলের একধারে ছিল হীরা জহরতের তৈরি সিংহাসন। আমাকে সেই সিংহাসনে বসানো হয়েছিল। সিংহাসনে বসে আমি সুন্দরীর নৃত্য এবং গান উপভোগ করতে থাকি। কিছুক্ষণ পর সুন্দরীরা মহলের দেওয়ালের ভিতরে অদৃশ্য হয়ে যায়। এরপর বের হয়ে আসে এক রূপসী যুবতী। তার রূপ দেখে আমি প্রায় বেহুশ হয়ে পড়ি এবং হারিয়ে ফেলি নিজেকে। যুবতী কিছুক্ষণ নৃত্য করে আমার কাছে এগিয়ে আসে, মুখে তার মন ভোলানো হাসি। আমি তার হাত ধরে সিংহাসনে বসে পড়ি। সঙ্গে সঙ্গে সিংহাসনের নিচ থেকে এক বিরাট দৈত্য বের হয়ে আসে এবং আমাকে এক লাথি মারে। পর মুহূর্তে আমি এই ময়দানে এসে পড়ি। এরপর থেকে আমি এখানে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু সেই মহল এবং যুবতী কন্যা আর দেখা পাচ্ছি না। হাই কোথায় সে যুবতী নারী? একবার দেখেছি, আবার দেখতে চাই। এই কথা বলে বৃদ্ধ লোকটি উঠে হাঁটতে থাকে এবং হাতেম তাই তার পিছনে ছুটতে থাকে। অতপর একসময় হাতেম তাই তাকে ধরে ফেলে এবং তাকে বলে, ভাই একবার দেখেছো, পুনরায় সেই নারীকে দেখতে পেলে তুমি খুশি হবে? তখন বৃদ্ধ লোকটি বলল, সেই ভাগ্য কি আমার হবে? হাতেম তাই বলল, হ্যাঁ অবশ্যই হবে, চলো আমার সঙ্গে, আমি তোমাকে সেখানে পৌঁছাবার ব্যবস্থা করছি। এই বলে হাতেম তাই তাকে নিয়ে কয়েকদিনের মধ্যে সে জাদুর পুকুরের নিকট উপস্থিত হয়। অতপর হাতেম তাই তাকে বলল, যদি তুমি সেখানে সব সময়ের জন্য থাকতে চাও আর সেই যুবতীর রূপসীকে দেখতে চাও, তাহলে কিছুতেই তুমি তার হাত ধরবে না। যতদিন তুমি তার হাত না ধরবে ততদিন তুমি সেখানে থাকতে পারবে। হাত ধরলে পুনরায় তুমি এখানে এসে পৌঁছে যাবে। বুঝতে পারলে? বৃদ্ধ লোকটি বলল, হ্যাঁ ভাই, আমি বুঝতে পেরেছি। তখন হাতেম তাই বলল, তাহলে তুমি এবার গাছটির তলায় গিয়ে বসো। ফলে বৃদ্ধ লোকটি তাই করল। পর মুহূর্তে জাদুকন্যাদের মধ্য থেকে একজন এসে বৃদ্ধাকে পুকুরের ভিতর টেনে নিয়ে গেল। অতপর হাতেম তাই খোদার দরবারে অশেষ শুকরিয়া জানিয়ে দেশের উদ্দেশ্যে ফিরে চলল। প্রথমে সে উপস্থিত হলো মানবাকৃতি মাছের কাছে। সেখানে কিছুদিন সে বিশ্রাম নিল। তারপরে সেই মৎস্যকন্যার কাছ থেকে বিদায় নিয়ে ভাল্লুকের দেশে উপস্থিত হলো। দেখা করলো শাহজাদির সঙ্গে। 2-1 দিন সেখানে থাকার পর পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে ছুটে চলল হাসনে বানুর দেশে।
অতঃপর পথ চলতে চলতে কয়েকদিনের মধ্যে হাতেম তাই উপস্থিত হলেন শাহাবাদে। প্রথমে দেখা করলেন মনির স্বামীর সাথে। মনির স্বামী তার জন্য অপেক্ষা করছিল। তাকে দেখে জিজ্ঞাসা করলো, কি খবর ভাইজান? উত্তরে হাতেম তাই বললেন, খবর অত্যন্ত শুভ। আমি প্রথম প্রশ্নের জবাব নিয়ে এসেছি। এটা শুনে মনির স্বামী অত্যন্ত খুশি হলো। তার মনের ভিতর নতুন আশার সঞ্চার হলো। অতঃপর পরের দিন সকালে হাতেম তাই হাসনে বানুর সামনে উপস্থিত হলেন। তখন হাসনে বানু হাতেম তাইকে বলল, বলো হাতেম, তুমি কি খবর নিয়ে এসেছো? তখন হাতেম তাই বললেন, তোমার প্রথম প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। এই বলে হাতেম তাই দোস্ত হাবেদার সমস্ত ঘটনা তাকে খুলে বললেন। পাশাপাশি এটাও বললেন যে বৃদ্ধ লোকটি চিৎকার করে বলতো একবার দেখেছি, পুনরায় দেখতে চাই, সে চিৎকার বন্ধ হয়ে গিয়েছে। তাকে পুনরায় আবার দোস্ত হাবেদার জাদুকন্যার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সেখানে যে সে থাকতে পারে সে বুদ্ধিও তাকে দেওয়া হয়েছে। হাতেম তাই এর উত্তর শুনে হাসনে বানু প্রচণ্ড খুশি হলো এবং সঠিক উত্তর দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানালেন এবং তাকে বলল, এবার তুমি কিছুদিন বিশ্রাম নাও, এরপরে তোমাকে দ্বিতীয় প্রশ্ন বলবো। তখন হাতেম তাই এতে রাজি হয়ে গেলেন। অতঃপর 8 দিন বিশ্রাম করার পর হাতেম তাই পুনরায় হাসনে বানুর কাছে উপস্থিত হলেন। তখন হাসনে বানু তাকে দ্বিতীয় প্রশ্ন বললেন, একজন লোক তার বাড়ির দরজার উপরে লিখে রেখেছেন, দৌলত পানিতে ফেলে নেকি করো। কে বলেছে এই কথা? কেনই বা লিখেছে এই কথা? আমি জানতে চাই। প্রশ্ন শুনে হাতেম তাই বলল, কোন দিকে এই লোকের ঘর থাকতে পারে? উত্তরে হাসনে বানু বলল, শুনেছি উত্তর দিকে এই লোকটির ঘর, তাছাড়া আর কিছু জানি না। হাতেম তাই বলল, ঠিক আছে, খোদা আমার সহায় রয়েছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি এর সঠিক সংবাদ নিয়ে আসছি। অতঃপর হাসনে বানুর নিকট হতে বিদায় নিয়ে মনির স্বামীর নিকট উপস্থিত হলো। তাকে আশ্বাস দিয়ে বের হয়ে পড়ল হাতেম তাই এবং চলতে লাগলো উত্তর দিকে। সমস্ত দিন চলার পরে সন্ধ্যার দিকে একটি গাছের নিচে এসে বসে পড়ে। তখন তিনি হঠাৎ শুনতে পেলেন পুরুষ কণ্ঠে করুণ কান্না আর আর্তনাদ। কান্না শুনে হাতেম তাই ভাবলেন, মানুষ হয়েও যদি মানুষের দুঃখের খবর না নিই তাহলে খোদার কাছে এর জন্য জবাবদিহি করতে হবে। তাই তিনি ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখতে পেলেন একজন লোক বসে আকুল কান্নায় ভেঙে পড়ছে। তখন হাতেম তাই তাকে বললেন, ভাই, তুমি এই নির্জন এলাকায় বসে কান্না করছো কেন? কি তোমার দুঃখ? লোককে তখন বলল, ভাই, আমি একজন সওদাগর, দেশে দেশে মাল নিয়ে সওদা করে ফিরি। একদিন একটি শহরে মাল নিয়ে উপস্থিত হই। সেই শহরে হারেস নামে একজন সওদাগর রয়েছে। একদিন তার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ 2 তলার বারান্দায় নজর পড়ে। দেখতে পাই এক রূপসী তরুণী বসে আছে। তখন আমি তরুণীর রূপসাগরে হারিয়ে যাই। শহরের লোকজনের কাছ থেকে খোঁজ খবর নিয়ে জানতে পারি এই কন্যা সওদাগর হারেসের অবিবাহিত কন্যা, কিন্তু হারেস এই শহরের বিখ্যাত সওদাগর। আমি সাহস নিয়ে বিবাহের প্রস্তাব নিয়ে হারেসের নিকট উপস্থিত হই, কিন্তু হারেস তখন বলে, কন্যার বিবাহের অভিভাবক আমি নই, সে এখন সাবালিকা। তার দেয়া 3টি প্রশ্নের জবাব যে দিতে পারবে তাকেই সে বিয়ে করবে। তোমার যদি সাহস থাকে তাহলে তার কাছে যেতে পারো। অতঃপর আমি তাই করলাম। মেয়েটির কাছে খবর পাঠালাম। তখন মেয়েটির খাস মহলে আমাকে ডাকা হলো। তারপরে আমাকে একটি বিছানার উপর বসানো হলো। পর্দার অপর পাশে বসলো মেয়েটি। প্রথমেই আমাকে প্রতিজ্ঞা করতে হলো তার দেওয়া 3টি প্রশ্নের যথাযথ উত্তর দিতে হবে। সঠিক উত্তর না পারলে আমার মালমাত্রা যা রয়েছে তা সবকিছু বাজেয়াপ্ত করে দেওয়া হবে। তবে এখনো সময় রয়েছে, ইচ্ছা করলে তুমি ফিরে যেতে পারো। আমি তখন যুবতী কন্যার প্রেমে দিশেহারা হয়েছিলাম, ফলে আমি তার কথা মেনে নিলাম। তখন রূপসী কন্যা প্রশ্ন করলো, আমার প্রথম প্রশ্ন হলো, শহরের নিকটে একটি কূপ রয়েছে, এই কূপ কতটুকু গভীর তা কেউ জানে না এবং তাতে কি রয়েছে সেটাও কেউ জানে না। এর সঠিক সংবাদ আমাকে এনে দিতে হবে। এই কূপটি কোথায় রয়েছে তা আমার লোক তোমাকে দেখিয়ে দিবে। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, প্রতি জুমার রাতে পাশের ময়দান হতে আওয়াজ শোনা যায়। আওয়াজটি হলো, বেঁচে থাকতে এমন কিছু করিনি যা এখন আমার কাজে লাগতে পারত। এই আওয়াজটি কে করে এবং কেন করে? এর সঠিক উত্তর আমাকে জানতে হবে। আর আমার শেষ প্রশ্ন হলো, শাহাপুরীর নিকট একটি মহল রয়েছে, তা আমাকে এনে দিতে হবে। অবশ্যই শাহাপুরী কোথায় থাকে তার ব্যাপারে আমি কিছুই জানি না। অতঃপর এই প্রশ্নগুলোর জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। তাই তখন মেয়েটি আমার মালমাত্রা
সব কিছু রেখে আমাকে শহর ছেড়ে এক কাপড়ে বের করে দিয়েছে। আমি মেয়েটিকেও পেলাম না এবং আমার সমস্ত ধন সম্পদও হারিয়ে ফেললাম। এখন আমি বনে বনে ঘুরে বেড়াই আর খোদার কাছে কান্নাকাটি করি। এসব কথা শুনে হাতেম তাই মনে মনে ভাবলেন, এই যে দেখছি আরেক মনের স্বামী। তারপরেও পরোপকারী হাতেম তাই তাকে সান্ত্বনা দিয়ে বললেন, ভাই তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কাজ করে দেব। তুমি শুধু খোদাকে ডাকো, তিনি অবশ্যই তোমার মনোবাসনা পূর্ণ করে দিবে। এখন তুমি আমাকে সওদাগরের বাড়িতে নিয়ে যাও। এই কথা শুনে সওদাগর হাতেম তাইকে নিয়ে চলতে শুরু করলো। কয়েকদিন চলার পর মেয়েটির বাড়িতে গিয়ে পৌঁছালেন। দরজায় খাদেমগণ বিদ্যমান ছিল। তখন হাতেম তাই তাদেরকে বললেন, আমি বিয়ের ব্যাপারে তোমার মালিকের কন্যার কাছে যেতে চাই। তখন একজন খাদেম মেয়েটির নিকট গিয়ে জানালো, একজন সুন্দর যুবক বিয়ের ব্যাপারে আপনার সাথে দেখা করতে চায়। তখন হারেস কন্যা তাকে ভিতরে নিয়ে আসার অনুমতি দিল। অতঃপর হাতেম তাই সওদাগরকে বাহিরে রেখে মেয়েটির কাছে উপস্থিত হলেন। শুরুতেই মেয়েটি জানিয়ে দিল, আমাকে বিয়ে করতে হলে আমার 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। হাতেম তাই এই শর্তে রাজি হয়ে বললেন, তোমার বাবা জীবিত রয়েছে, তোমার বিবাহের অভিভাবক তোমার বাবা ছাড়া আর কেউ হতে পারে না, তাকে আমার কাছে এসে প্রতিশ্রুতি দিতে হবে। তখন সেখানে হারেস সওদাগরকে উপস্থিত করা হলো। হাতেম তাই তখন তাকে বললেন, সওদাগর সাহেব, আপনার কন্যা আমার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। তার দেওয়া 3টি প্রশ্নের উত্তর দিতে পারলে আমাকে সে বিয়ে করবে। এতে আপনার কি অভিমত? উত্তরে হারেস সওদাগর বলল, মেয়ে যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই, তার বিয়ের অভিভাবক সে নিজেই। এই কথা বলে হারেস সওদাগর সেখান থেকে চলে গেল। এখন হাতেম তাই মেয়েটিকে বললেন, আমি তোমার সব শর্ত মেনে নিয়েছি। যদি আমি তোমার প্রশ্নের সঠিক জবাব দিতে পারি তাহলে তুমি আমার হয়ে যাবে। তখন তোমাকে আমার হুকুম মতো চলতে হবে। যার হাতে আমি তোমাকে তুলে দেব তাকে তোমার স্বামী হিসাবে গ্রহণ করতে হবে। আর যদি জবাব না দিতে পারি তখন তোমার মনে যা চাই তাই করবে, তাতে আমার কোনো সমস্যা নেই। যেহেতু হারেস কন্যার মনে এই বিশ্বাস ছিল যে কেউ তার প্রশ্নের জবাব দিতে পারবে না, তাই সে বলল, আমি তোমার এই কথা মেনে নিলাম। যদি আমার প্রশ্নের সঠিক জবাব দিতে পারো তাহলে তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করব। তখন হাতেম তাই বললেন, এবার তোমার প্রশ্ন বলো। হারেস কন্যা তখন বলল, আমার প্রথম প্রশ্ন হলো, শহরের নিকটে একটি কূপ রয়েছে। এই কূপ কতটুকু গভীর তা কেউ জানে না এবং তাতে কি রয়েছে সেটাও কেউ জানে না। এর সঠিক সংবাদ আমাকে এনে দিতে হবে। এই কূপটি কোথায় রয়েছে তা আমার লোক তোমাকে দেখিয়ে দিবে। তখন হাতেম তাই বলল, বেশ, তাহলে তোমার লোকজনকে বলো আমাকে সেই কূপটি দেখিয়ে দিতে। এই বলে হাতেম তাই প্রস্তুত হয়ে গেলেন। অতঃপর হারেস কন্যার লোকজন তাকে নিয়ে সেই কুয়ার নিকট উপস্থিত হলো এবং তারা হাতেম তাইকে বলল, যতদিন না তুমি ফিরে আসবে আমরা এখানেই তোমার জন্য অপেক্ষা করব। প্রিয় দর্শক, হাতেম তাই সিরিজের 2য় পর্ব এই পর্যন্তই। 3য় পর্ব দেখতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।